আর চারিদিকে একটু মাঝে 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 কমাইবেন। কথাটা জাতীয়তাবাদী পক্ষের হতে হবে, না হলে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো। হ্যাঁ ওইটাই জিয়া রহমান সমালোচনা করবেন, যাচ্ছে আপনি আউট। এখন আর আপনার ইয়ে কই, ক্যামেরা অন কোনটা? অলরেডি চলতেছে। আমার কার দিকে, আমাদের চারিদিকে ঘুরে। এখন যে জিনিসটা হলো যে মাননীয় সভাপতি সাহেব, আমাদের কামাল ইসলাম সাহেব এবং এই সাহেব আপনাকে যেটা বলতেছি, আমাদের অন্যান্য যারা আছেন, মামুন ভাই, জিয়াউর রহমান সাহেব, আমার ভাই সাহেব, আলম ভাই সাহেব আছেন, খবরই আমরা খুব। এখন আমি যে কথাটা বলতেছি যে 7ই নভেম্বরের ঘটনাটা ছিল একটা আর্মি সিপাহী জনতার বিপ্লব। 7ই নভেম্বর 1975 সালের এই দিনে বাংলাদেশের সিপাহী এবং জনতা একটা বিপ্লব করেছে। ঘটনাটা ঘটেছিল আপনার ক্যান্টনমেন্টে। এটা 6ই নভেম্বর রাত্রে এই ঘটনাটা ঘটছে এবং 7ই মার্চ নভেম্বরের সকালে আর্মিরা আপনার অবসর করছে। ঢাকা শহরের মধ্যে চলে আসছে সাধারণ আর্মিরা, সিপাহীরা। আসার পরেও ঢাকা শহরের লক্ষ লক্ষ জনতা তাদেরকে বলছে যে আজকে তোমাদেরকে, তোমরা যেভাবে ইয়ে করতেছো, আমরা তোমাদেরকে অভিনন্দন জানাই। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চাই। সেখানে আপনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়েছে, সিপাহীরা দিচ্ছে, জনতা দিছে। সেখানে আপনার রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানের কথা বলছে এবং মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই আক্রমণটা, আর্মির উপরে যে আক্রমণটা, এই আক্রমণটা কোনো বহিরাগত একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারক জন্য এই আক্রমণটা হয়েছে। এই জন্য সমগ্র জনগণ, সারা বাংলাদেশের মানুষের একটা উইল ফোর্স, ইচ্ছা শক্তি সেখানে জাগ্রত হয়েছে। সেই জাগ্রতের পরিপ্রেক্ষিতে আমরা দৃশ্যমান হিসাবে আমরা দেখতেছি সারা জাতির কাছে সাধারণ আর্মিরা সেখানে জিয়াউর রহমানকে তাদের প্রিয় ভাজন একজন সেনাপতি হিসাবে তাকে আবার সামনে নিয়ে আসছে। এখন এই যে আর্মির ভিতরকার এই যে গণ্ডগোল, যারা আর্মির ভিতরে শ্রেণী সংগ্রামের রাজনীতি ঢুকেছে এবং সেখানে একটা বিশৃঙ্খল অবস্থা কেন্দ্র করে সেখানে এই দেশটাকে আপনার মানে নিজেরা ক্ষমতা দখল করেন, এটাকে তারা কেউ বিপ্লব বলতেছেন, কেউ বলতেছেন আবার অন্যরা বলতেছে হয়তো বা বাহিরের কারণ নির্দেশে এগুলি হচ্ছে। অর্থাৎ আমার দেশের যে আর্মির ইতিহাস, এই ইতিহাসের ধারাবাহিক আপনার একটা জিনিসের সাথে 7ই নভেম্বর জড়িত। আপনাদেরকে এটা মনে রাখবেন যে একটা দেশে যদি 5টা আর্মিও থাকে, এরাই এই 5টা আর্মির 5টা বন্দুক হাতে, এরাই কিন্তু আমার সার্বভৌমত্বের প্রতীক। 5,000 থাকলে 5,000, 50,000 থাকলে 50,000, 5 লাখ থাকলে 5,000, একটা হাতিয়ার যুক্ত একটি জাতি। যে জাতির হাতে কোনো বন্দুক নাই, সে জাতি কোনো জাতি না। সুতরাং বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ইতিহাস হলো যে বাংলাদেশের প্রাপ্তির ইতিহাস, বাংলাদেশের এই অর্জনের ইতিহাস, 71 সালের মুক্তি সংগ্রামের ইতিহাসের সাথে সমস্ত কিছুর সাথে এই অস্ত্রধারী মানে সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা রয়েছে। এই ইতিহাস বাংলাদেশের যে বাঙালির যে একটা আর সেনাবাহিনী আছে, এটা কবে থেকে এটা আবিষ্কার হলো? কে বাংলাদেশের সেনাবাহিনী, বাঙালির নামে সেনাবাহিনী গড়ে উঠেছে। এই সেনাবাহিনী গড়েছে ব্রিটিশরা। এটাকে নাম হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অনেক লম্বা চড়া। দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাহিনী শুনতেছে। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্রিটিশ আমলে যেমন ছিল, এটা পাঞ্জাব প্রাক্তন রেজিমেন্ট ছিল, এখানে পাঞ্জাব রেজিমেন্ট ছিল, গুর্খা রেজিমেন্ট ছিল, সেখানে বেঙ্গল রেজিমেন্ট ছিল, বড় শক্তিশালী রেজিমেন্ট। এই রেজিমেন্ট পাকিস্তান আমলেও আপনার এই রেজিমেন্টকে নষ্ট করে না, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনার 1971 সালের এরাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই বীর সিপাহীরা, যারা 65 সালের যুদ্ধে অমর অবদান রাখছে। এইসব অবদানের মধ্যে দিয়ে 1971 সালের যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আপনি দেখেন যে যাদবপুরে আর্মিদের সাথে এখন বিরোধ সৃষ্টি হয়েছে প্রথম পাক আর্মিদের। যাদবপুরের যে অস্ত্র কারখানার মধ্যে যে গণ্ডগোলটা হয়েছে,
এর পরবর্তী ঘটনা হলো এই যে 71 সালে তো আপনার জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন আপনার ইয়ের থেকে চিটাগাং থেকে, সেখানেও এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতা হিসাবে দিয়েছে। জিয়াউর রহমান সাহেব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতা হিসাবে কনস্টিটিউশনে যুদ্ধ অংশগ্রহণ করেছে। তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার ছিল যে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে আমি বাঙালি জাতির আমি মুক্তি সংগ্রামের ঘোষণা দিতেছি। এখন এগুলি আস্তে আস্তে আসতেছে যে তারেক জিয়া সাহেব যেটা বলছেন যে ফার্স্ট প্রেসিডেন্ট, ইয়াস সে তো ঘোষণা দিয়েছে আই এম দ্য প্রেসিডেন্ট, তার অধিকার আছে সে, কারণ এই আর্মি এর আগে যে জিনিসগুলো আপনাকে লক্ষ্য করি, এর পরবর্তী ঘটনায় ঘোষণার পরে 11ই এপ্রিল 26শে মার্চ তো ঘোষণা গেল, 11ই এপ্রিল আপনার মানে সিলেটের তেলিয়াপাড়া মধ্যে এই যারা বিচ্ছিন্ন মানে 25শে মার্চের ঘটনার মধ্যে দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যেসব আর্মিরা, সেগুলি একত্রিত হয়ে আমাদের আর্মিকে আবার সংগঠিত করলেন। বাংলাদেশের আজকের আর্মির যে ইতিহাস আপনি বলতে চান, এই ইতিহাস হলো যে তেলিয়াপাড়ার সেই অর্গানাইজড হয়েছে যে সংগঠনটা হয়েছে আর্মি, বাংলাদেশ আর্মি। এই হলো যে বাংলাদেশ আর্মির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের অস্ত্রের ধরনের ইতিহাস। এই আর্মি যখন একত্রিত হয়ে গেল, এই আর্মিকে 17ই এপ্রিল প্রবাসী সরকার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার মধ্যে দিয়ে এর আগেই আপনার 12, 11, 12, 13 এই কয়দিন আপনার সমস্ত আর্মিগুলোকে অর্গানাইজ করা হলো এবং একটা বাংলাদেশ একটা আর্ম ফোর্স হলো, যারা ট্রেনিং দিল সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বিডিআররা আমাদের এই মানে ট্রেনিং দিয়েছে, আনসার বাহিনীকে একত্রিত করেছে। এর বিপরীতে দুইটা আপনার সেক্টর কমান্ডাররা আপনি দেখেন মুক্তিযুদ্ধ চলতেছে, কিন্তু আর্মি নেতৃত্বে হচ্ছে বাংলাদেশের আর্মি। জেনারেল ওসমানীর সাথে বহুত আমরা শ্রদ্ধা পোষণ করি, তিনি এটার সাথে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতা হিসাবে, এটাকে অর্গানাইজ করছেন। জিয়াউর রহমান ছিলেন, শফিউল্লাহ ছিলেন এই আর্মি গঠনের কাছে, ওই তেলিয়াপাড়া মানে সেই আর্মির মধ্যে মেজর জলিল ছিলেন, আরও কয়েকজন আমি নাম জানি, আমি যেহেতু আমি নোটবদ্ধ বক্তৃতা দিচ্ছি না, হয়তো এটা পরবর্তী অবস্থায় কোনো জায়গায় আমি সুযোগ পালে এটা দেব। এখন যে জিনিসটা হয়েছে যে এই যে আপনার 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে দুইটা বিকল্প সংগঠন গড়ে উঠেছে, একটার নাম মুজিববাদ, আরেকটা হলো মুজিব বাহিনী, আরেকটা হলো যে কাদেরিয়া বাহিনী। এদের সাথে প্রবাসী সরকারের কোনো সম্পর্ক ছিল না। এই দুইটা বাহিনী গড়ে উঠেছে প্রবাসী সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই দুইটি এখন তাদের একজন মুজিব বাহিনীর প্রধান নেতা আর সিরাজুল আলম খান সাহেব করতেছেন যে মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আপনার মানে প্রতিপক্ষ শক্তি, কি বলছে ওটা, লিবারেশন, এন্টি লিবারেশন, অর্থাৎ তারা মানে আওয়ামী লীগ লিবারেশন চাই নাই। এটা তার বই লিখে একজন মহিউদ্দিন এটা লিখছে যে আওয়ামী লীগ লিবারেশন চাই নাই। ঠিক একই কথা তার ইন্ডিয়া বলছেন, একই কথা অন্যান্যরাও এখন বলতেছে। তাহলে কি হতেছে, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেব এই যে আপনার এই দুই বাহিনীর যখন বাংলাদেশ হলো 1971 সালের 16ই ডিসেম্বর, পরবর্তী অবস্থায় দেখা গেল যে এই দুই বাহিনীর ভিতরে আসছে। এই দুই বাহিনী, এটা আমি এইসব কোটেশন আছে, আমি কোট করতে পারবো। আমি বিজয় দেখেছি, এমআর আক্তার মুকুলের বইয়ের মধ্যে এগুলি কোটেবল কোট আমি দিয়ে বলতে পারবো যে এইগুলি ঘটনা ঘটেছে। এবং এমআর আক্তার মুকুল সাহেব বলছে যে এই দুই পার্টি প্রবাসী সরকারকে পারাতে উৎখাত করে ফেলায়, তাকে মূল লক্ষ্যই হলো যে প্রবাসী সরকার কেন। কিন্তু যখন 1972 সালের পরে যখন আসলো বঙ্গবন্ধু আইসা, তিনি ওখানে করলেন গিয়ে আর্মির বিকল্প হিসাবে রক্ষী বাহিনী গঠন করলেন। অর্থাৎ এই যে গঠিত মুক্তিযুদ্ধের মধ্যে গঠিত যে আওয়ামী মানে আর্মি, সেই আর্মির বিকল্প এসে গেল রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী সুযোগ সুবিধা পায়, ভালো পোশাক পরিচ্ছদ পায়, আবার ভারতীয় ড্রেস পায় না আমার আর্মি। এই আর্মির মধ্যে বিরোধের সৃষ্টি হলো। এই বিরোধের এককালীন অবস্থার মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমানও নিহত হলেন এবং সেই আপনার বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ নৈরাজ্যের সৃষ্টি হলো। যখন আর্মির ভিতরে যেন ওই মানে আপনার মানে মুজিব বাহিনীর লোকরা যখন তার আমাদের সিরাজুল আলম খান ইয়ে নিলেন, তারা করলেন কি, দেখলেন যে আর্মি শেষ, তখন এই সাধারণ সিপাহীরা, ওই যে সংগঠিত সাধারণ যে অস্ত্রধারী, তারা একটা বন্দুক লইয়া এই ট্রাকের মধ্যে উঠা ঢাকা শহরে আপনার দিনটা ইয়ে করা শুরু করলো। তখন মানুষের
তাৎক্ষণিক মানুষ, বাংলাদেশের মানুষ এত বিদ্যুৎ গতিতে বাংলাদেশের মানুষ সংগঠিত হয়ে যায়। গতবার আমি যে বৈঠক দিয়েছি আপনারা যারা জানেন, আমার ইন ডিটেলস আমার অংশগ্রহণ সম্পর্কে আপনাদেরকে বলেছি। আমি তাৎপর্যপূর্ণ হয়ে যাই আমার যৌবনের তারুণ্যের একটা দীপ্ত সময়ের মধ্যে আমি যখন দেখছি যে লক্ষ জনতা, উত্তপ্ত জনতা ঢাকা শহরের মধ্যে খই ফুটছে, তখন আমাদের চাইতে বেশি কেউ হয় নাই। সুতরাং এইসব ক্ষেত্রে 7ই নভেম্বর আমাদের নতুন স্বাধীনতার স্থায়িত্ব দিল। আজকে পর্যন্ত বাংলাদেশের যেই স্বাধীনতাটুকুই আমরা ভোগ করতেছি, বাহিরের হাজারো হস্তক্ষেপের মধ্যে দিয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়া আজও এই যে সর্বশেষ যে বিএনপির যে 7ই নভেম্বরের যে বিবৃতি, সেখানে স্পষ্টভাবে বলেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই কথার চাইতে বড় শক্তিশালী কথা এটা বাংলাদেশে বলে না। আর ব্রিটেনের গার্জিয়ান পত্রিকার একজন বড় পণ্ডিত সাংবাদিক, সে বলছেন যে বাংলাদেশ একটি কারাগার, তার জেলারের নাম হলো যে শেখ হাসিনা। এটা কোটেবল কোর্ট। সুতরাং আজকে বাংলাদেশে শেখ হাসিনা, আচ্ছা শেখ আমি পাঠিয়ে দেবো আপনাকে, আমি হ্যাঁ, এখন শেখ হাসিনা ফাদার রকিবাহিনী করলেন, শেখ হাসিনা এসে বিডিআরের মধ্যে গন্ডগোল লাগাইলেন, এবং আজকে ইপিআর নামটাই যে ইপিআর ব্রিটিশ বদলায় নাই, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে ইপিআরের কথা নাম বদলায় নাই আপনার পাকিস্তান, যে বাংলাদেশের দীর্ঘ সময় আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আপনার গৌরব জাতি, এরা অনেক গৌরবের ইতিহাস আছে, এরাই আমাদের স্বাধীনতা দিয়েছে। একটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত, যখন রাজনৈতিক সিদ্ধান্ত ফেল করে তখন অস্ত্রধারী যে বাহিনী আসে তারা জাতীয়তা বোধকে রক্ষা করে, জাতীয় সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, বুকের রক্ত দেয়। আমাদের বাংলাদেশের এই ইপিআর, এই যে গড়ে ওঠা যে আর্মি, এটা আমাদের দেশের স্বাধীনতাকে আজ পর্যন্ত রক্ষা করতেছে। সেই আর্মিকে আপনার রক্ষা করেছে 7ই নভেম্বর। সেই আর্মিকে নিজের বুকের রক্ত দিয়ে নিজের শহীদ হয়ে জিয়াউর রহমান, তিনি সেই আর্মিকে রক্ষা করতে চাইছেন। জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই আর্মির ভিতরে নানা রকমের বৈকল্যের সৃষ্টি করা হয়েছে, তাদের মরাল কারেজ নষ্ট করা হয়েছে, তাদেরকে নানাভাবে যৌনতার দিকে দিয়ে নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দেশ বিদেশে পাঠিয়ে দিয়ে তাদের অর্থলোভী করে তোলা হয়েছে। আজকে এই বাংলাদেশের সেই ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা দেশপ্রেমিক যারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ যে জাতির যেই আমাদের আর্মি, সেই আর্মি আজকে আপনার দুর্বল হয়ে পড়েছে। এখন সেখানে আমাদের জনগণ, যেমন 7ই নভেম্বর লক্ষ জনতা এই হঠাৎ করে জেগে উঠে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, আজও সেই ধরনের একটি সময় এসছে। সেই সময়ের জন্য আমরা যারা বিদেশে এখানে বসে রয়েছি, আমরা মনে করতেছি যে বোধহয় সব ব্যর্থ হয়ে গেছে, হাসিনা ব্যর্থ হয়েছে, খালেদা ব্যর্থ হয়েছে, এ ব্যর্থ হয়েছে, ও ব্যর্থ হয়েছে। সুবিধাবাদী শ্রেণী বাংলাদেশ স্বাধীন করে নাই। ভ্রাতৃজন গ্রামের মানুষ লড়াই করেছে হাজার বছর ধরে। এখানে আমি 3টা শব্দ লিখছি, সেই লক্ষ্যগুলো যে আমাদের 3 ধরনের সংগ্রাম হয়েছে। একটা হলো যে রেশিয়াল স্ট্রাগল, আরেকটা হলো যে ন্যাশনাল স্ট্রাগল, আরেকটা হলো ক্লাস স্ট্রাগল। এই 3টা স্তরে আমাদের জাতি, আমরা বর্ণবাদের বিরুদ্ধে আমাদের জাতি হাজার বছর ধরে লড়াই করতেছে। আরেকটা হলো যে 1971 সালের, এটা 47 সালের থেকে শুরু হয়েছে ন্যাশনাল স্ট্রাগল। জাতি হিসাবে, বাঙালি মুসলমান হিসাবে আমাদের আত্মবলিদান, আত্মসত্তাকে জাগ্রত করার যে রাজনীতি, সেটা আমাদের আর্মি যেমন করেছে, রাজনৈতিক নেতা মজলুম জননেতা মৌলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বলছি যে হি ইজ আওয়ার গ্রেট ন্যাশনাল হিরো, মহান জাতীয় বীর হিসাবে আমি ঘোষণা দিয়েছি আপনাদের এই মিটিংয়ের প্রোগ্রামের মধ্যে। কারণ তার অবদানটুকু একজন আর্মি জেনারেল হিসাবে, একজন অস্ত্রের খেলায় দেশপ্রেমিক, এটা মৌলিক অর্থ। আদর্শবাদ এর আমি গুরুত্বহীন করি না, কিন্তু আদর্শ ভাব এবং রিয়ালিটি, আইডিয়ালিটি অ্যান্ড রিয়ালিটি, এই দুইটা নিয়ে একটা রাষ্ট্র চলে। এখন আমাদের সমস্যা হচ্ছে আইডিয়ালিটির সমস্যা। আমাদের আদর্শকে স্ক্যাটার করে দেওয়া হয়েছে। আমাদের আদর্শবাদকে, বিএনপি কেবলমাত্র পার্টি যে আমাদের আদর্শবাদকে নতুন পুনরুজ্জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করে, তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, এটার আবেদন আমরা রাখছি বাংলাদেশের নেতাদের কাছ থেকে, সমগ্র নেতাদের কাছে শ্রদ্ধা রেখে আমাদের 7ই নভেম্বরে এই বক্তৃতা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।
ভেরি গুড। ওটা